নমস্কার সকলকে। দিনটা ছিল 21শে জানুয়ারি 2024। তো আমরা বিয়ের ঠিক 1 মাস পর আমরা রওনা দিচ্ছিলাম আন্দামানের উদ্দেশ্যে। আর এইটা ছিল আমার লাইফের ফার্স্ট ফ্লাইট। আর যখনই টেক অফ করলো ফ্লাইটটা, সেই নাকরদোলা থেকে উপর থেকে উঠে নিচের দিকে নামলে যেরকম বুকটা হয় সেরকমই হলো। আর আমাদের ছিল 5:45টার সময় ফ্লাইট, আর সূর্যটা তখন সবে উঠছে। আর এত সুন্দর লাগছে ফ্লাইট থেকে দেখতে যে কী বলবো, মনে হচ্ছে মেঘেদের সমুদ্রে ভেসে ভেসে আমি চলে যাচ্ছি। আর এই হচ্ছে ওপর থেকে আন্দামান দেখা যাচ্ছে। আমরা প্রায় 2.5 ঘন্টা মতন ফ্লাইটে ছিলাম। তারপরে 2.5 ঘন্টা পর ঠিক 8:15-র সময় আমরা পোর্ট ব্লেয়ার বা বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড হয়ে গেছিলাম। যখন আমরা কলকাতা থেকে বেরোই, কলকাতায় কনকনে ঠান্ডা ছিল, আর আন্দামানে যেতে না যেতে 40 ডিগ্রি সেলসিয়াস, আন্দামানে প্রচণ্ড গরম ছিল। তো আমরা হোটেলে এসে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি সেলুলার জেলের উদ্দেশ্যে। ছোটোবেলায় ইতিহাসের পাতায় এই সেলুলার জেলকে নিয়ে আমরা কত কিছুই পড়েছি, শুনেছি, সেটা আজ নিজে চোখে দেখলাম। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কার্বন বিচে। এটা হচ্ছে কার্বন বিচ। তারপরে আমাদের লাইটিং শো ছিল। এইটা হচ্ছে আমাদের লাইটিং শো, যেটা সেলুলার জেলে দেখাচ্ছিল। রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ইংরেজরা যে আমাদের সাথে এতই অত্যাচার করেছে সেটা ওখানে পুরো দেখাচ্ছিল কিভাবে অত্যাচার হয়েছে আমাদের ওপরে। এই আন্দামানকে কালাপানির দেশ কেন বলা হয় সেটা ওখানে গিয়ে ভালো করে বুঝে গেছিলাম। তো তার পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম নীল আইল্যান্ডের জন্য, সব লাগেজ ফাগেজ গুছিয়ে। তো এখানে আমরা যাচ্ছিলাম নটিকা করে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা মতো টাইম লেগেছে আমাদের নটিকাতে। আর ওখানে ডান্সের জন্য সবাইকে ডাকা হচ্ছিল। তো আমরা এখানে গিয়ে সবাই ডান্স করেছি, কিন্তু কাউকে আমি চিনি না। আমি নিজের মতন নিজেই ডান্স করে গেছি। আমি ডান্স করতে যেহেতু ভালোবাসি। তো যাই হোক, আমরা চলে গেছিলাম ওখান থেকে নীল আইল্যান্ডে। তো সেখান থেকে আমরা আবার চলে গেছিলাম স্বরাজ দ্বীপে। তো এই হচ্ছে দ্বীপ, এক একটা দ্বীপের এক একটা সৌন্দর্য। এখানে এসে আমি শঙ্খকে হাঁটতে দেখলাম। এইগুলো দিয়ে যে শঙ্খ হয় সেটা আমি আজকে নিজের চোখে দেখলাম। কতটা ছোট হয় শঙ্খ, তাদের প্রাণ থাকে শামুকের মতনই। সেটা আমি নিজের চোখে দেখলাম। কি সুন্দরভাবে হাঁটছে, এই দেখো কি সুন্দরভাবে হাঁটছে। সেখান থেকে আবার চলে যাই আমরা কালাপাত্থার বিচে। এটা হচ্ছে কালাপাত্থার বিচ। এটাকে কেন কালাপাত্থার বলে আমি বুঝতে পারিনি এখনও। মনে হয় কালো কালো ওই স্টোনগুলোর জন্যই এখানে দেখতে পাচ্ছ, তার কারণে হয়তো বলে, আমি জানি না। তো সেখান থেকে আবার চলে গেছিলাম রাধানগর বিচ। একদিনের মধ্যে এগুলো কভার করেছিল আমাদের, তাই জন্য নেক্সট ডে চলে গেছিলাম শহীদ দ্বীপে। সেখানে গাইড নিয়েছিলাম, আর গাইড বোঝাচ্ছিল আমাদের। দেখো এটা হচ্ছে সি অ্যানিমনি ম্যাগনেটিক অ্যানিমেল। এই যে মাছ, হ্যাঁ ওই তো মাছটা, এই যে নিমো ফিশ। মুভিতে নাম দিয়েছে নিমো। এর নাম হচ্ছে ক্লাউন ফিশ। ফাইন্ডিং নিমো তো নাম। তো 3টে মাছ 6 বছর ধরে এইখানেই আছে, কখনো ঘর ছেড়ে যায় না। আরে জেন্ডার চেঞ্জ করে, মেল থেকে ফিমেল। একটাই মাছ যে জেন্ডার চেঞ্জ করে, এটা হচ্ছে নিমো ফিশ। জল করুন করুন, হ্যাঁ গুড। আরো 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 হা করছে, গুড, হ্যাঁ এরকম। এই হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে, হা করলো। এর ভিতরে যে অ্যানিমেলটা ওটা খাওয়া যায়, সি ফুড। হ্যাঁ। এরপরে যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলোকে ক্রিসমাস ট্রির মতো দেখতে, হাত দিলেই এরকমভাবে ঢুকে যাচ্ছে। কি কিউট! বারবার এসে চুরি করে। আড়াই কিলো 2.5 লাখ টাকা। তো একটা কত করে হয় ওজন? এটা তো ছোট স্যার, বাচ্চা এগুলো। একটা 5 কিলো সাইজের হয়। হাত দিয়ে ধরা যাবে? না না না, টাচ করা মানা। 6 বছরের জেল, 25,000 টাকা ফাইন যদি চুরি করে কেউ নিয়ে যায়। এগুলো পোর্ট্রেট করে ইন্ডিয়ান। এরপর আমি দেখলাম যে কোনো চিংড়ি মাছ এভাবে জ্যান্ত জলে নড়াচড়া করছে। আর এখানে এত পরিষ্কার স্বচ্ছ জল যে তুমি স্পষ্ট পুরো দেখতে পাবে। এই দেখো, এবারে আমি আমার ফোনটা জলের নিচে নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে ন্যাচারাল অ্যাকোরিয়াম। মনে হচ্ছে না কোনো অ্যাকোরিয়াম দেখছি আমরা, আসলে সমুদ্রের জল যেখানে যেখানে জমেছিল, আর এখানে ন্যাচারাল অ্যাকোরিয়ামের রূপ ধারণ করে নিয়েছে। তারপরের দিন আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ডিগলিপুরের জন্য। ডিগলিপুরে যাওয়ার জন্য ভোর 3টের সময় আমরা বেরিয়েছি, আর পৌঁছেছি রাত 8টার
মানে 17 ঘন্টার জার্নি। এই জার্নির মধ্যেও আমরা অনেক জায়গায় সাইট সিন করেছি, ঘুরেছি, সেগুলো তোমাদের আমি দেখাবো। আর এরকম সুন্দর হাইওয়ে, মনে হচ্ছে না কোনো আমরা সমুদ্রের দেশে যাইনি, মনে হচ্ছে আমরা কলকাতাতেই রয়েছি। এত সুন্দর রাস্তাঘাট দেখে মনে হচ্ছে। তারপরে ওই ক্রস করার পরেই এরকম একটা সুন্দর গ্রাম দেখতে পাবে ওই হাইওয়েটা ক্রস করার পর। যেতে যেতে দেখি কত সুপুরি গাছ চারদিকে, মানে প্রায় সুপুরি গাছেরই চাষ হয়ে রয়েছে। আন্দামান হচ্ছে এমনই একটা জায়গা যেখানে হুট করে বৃষ্টি চলে আসবে, হুট করে রোদ উঠে যাবে, মানে কখন কী হবে বোঝা যায় না। এখন দেখছো পুরো রাস্তা শুকনো খটখট করছে, একটু পরেই দেখবে বৃষ্টি হবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক কিছুটা এগোনোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর দুধারে যে জঙ্গল, মাঝখান থেকে আমরা যাচ্ছি, এত সুন্দর লাগছিল। আর এখানে না জারোয়াদের দেখতে পাওয়া যায়, এখানে জারোয়ারা থাকে, ড্রাইভার দাদাই বলছিল। আর তাদেরকে প্রোটেকশন করার জন্য ওখানে কিছু সরকারি লোকজনও থাকে। তারপর একটা জায়গায় আমরা নেমে সেখানে ব্রেকফাস্ট করে আমরা আবার বোটে করে যাচ্ছি 9 কিলোমিটার দূরে আরও একটা গ্রামে। সেখানে মাত্র 8টা ফ্যামিলিই থাকে। এই জলে নাকি কুমির রয়েছে। আমরা যে বোটে করে যাচ্ছি সেই বোট চালক বলেছে যে জলে হাত না দিতে, তাই আমরা হাতও দিইনি, কারণ ম্যানগ্রোভ রয়েছে, ম্যানগ্রোভ থাকলেই কুমির থাকবে, সেই ভয়তে আমরা দিইনি। আমরা টোটাল 10 জন মতন ছিলাম বোট চালককে নিয়ে বোর্ডের মধ্যে। যাই হোক, আমরা রওনা দিচ্ছিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। আর ওই দূরে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, ওখানে নাকি জারোয়ারা থাকে। এই দেখো কি সুন্দর, মনে হচ্ছে কোনো ফিল্ম দেখছি আমি, কিন্তু আসলে নয়, আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এইখানে নামবো, নেমে হেঁটে হেঁটে যাব হচ্ছে ওই গ্রামের জন্য। অনেকটাই হাঁটা পথ। আর এখানে বোর্ডগুলো লাগানো আছে, দেখো ডান দিকে। এখানে কি কি জীবজন্তু দেখতে পাওয়া যায় তাদেরই বিবরণ এই বোর্ডে লেখা রয়েছে। আর অনেকটা হাঁটার পরে দেখছি যে এইরকম একটা গ্রাম, মানে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে যে 9 কিলোমিটার গভীর সমুদ্র পেরিয়ে এরকম একটা গ্রাম, তাও আবার এই গ্রামে 8টা ফ্যামিলিই থাকে। এখানে হচ্ছে লাইমস্টোন ক্রেভ দেখতে পাওয়া যায়, মানে জীবন্ত চুনাম পাথর দেখতে পাওয়া যায়। সেটাও আমি তোমাদের দেখাবো, ততক্ষণ তোমরা এই গ্রামটাকে এনজয় করো। এইটা হচ্ছে লাইমস্টোন ক্রেভ। এর গায়ে হাত দিলে কিন্তু এটা কালো হয়ে যায় আর মারা যায়। তারপর আমরা একদিন ডিগলিপুর স্টে করেছিলাম, তো সেখান থেকে আবার আমরা যাচ্ছি রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। সেদিন যেহেতু পূর্ণিমা ছিল, তোমরা দেখতে পাচ্ছ কতটা ওয়েভ হচ্ছে। রস অ্যান্ড স্মিথে চলে এসেছি। দুধারে সমুদ্র, মাঝখান থেকে রাস্তা গেছে। এদিকে হচ্ছে রস আইল্যান্ড, আর যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে স্মিথ আইল্যান্ড। ওইটা হচ্ছে স্মিথ আইল্যান্ড, সেখানে যেতে গেলে পারমিট লাগে, বাট আমরা স্মিথে যাইনি, রসেই ছিলাম। আর স্মিথে গেলে মানে বালি এতটাই নরম, পা আমার হাঁটু পর্যন্ত ঢুকে গেছিলো, তাই আমি ভয়তে আর যাইনি সেখানে। তো এইটা হচ্ছে রস আইল্যান্ডে, যেখানে আমি মানে দোলনা চড়ছি। এখানে অনেক দোলনা আছে, আর হরিণ তো ভর্তি। হরিণকে আমি বিস্কুট খাওয়াচ্ছিলাম এখানে। আর প্রথমবার আমি কোনো হরিণকে এত কাছ থেকে দেখছি বা তাকে কিছু খাওয়াচ্ছি, মানে এতটাই খুশি হচ্ছিল নিজেকে, যেহেতু আমি পশুপ্রেমী, আমি পশুদেরকে খুব ভালোবাসি। আর আমার যে এত আনন্দ হচ্ছিল যে বলে প্রকাশ করা যাবে না। তো সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু ভিডিও তুলছিলাম। নেক্সট ডে গেছিলাম আমরা রোজ আইল্যান্ডে। এখানেও কিন্তু আমরা বোটে করেই গেছিলাম। আর এখানে এসে দেখছি চারদিকে হরিণ আর হরিণ আর হরিণ, মানে হরিণের দেশে চলে এসেছি। একটা হরিণকে আমি আদর করতে যাচ্ছিলাম, আর ও রীতিমতো আমাকে গোতাতে আসছিলো। এই দেখো, আমি ভয়ে সরে গেছি। তো তারপরেও আমি আরও হরিণের কাছে গেছিলাম, দেখতেই পাবে তোমরা।
এই আইল্যান্ডটাতেই ইংরেজরা আগে থাকতো আর তাদের ধ্বংসাবশেষ বাড়িগুলোও রয়েছে। আমি তোমাদেরকে ভিডিওতে তো দেখাতে পারবো না, ফটোতে দেখাবো, কারণ আমি সেখানে সেরকমভাবে ভিডিও করিনি। যেটুখানি করেছি সেটুখানি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে বসে ইংরেজরা আগে সেলুলার জেলকে শাসন করতো বা দূরবীন দিয়ে দেখতো। আর এইখানে পুরানো 20 টাকার পেছনে যে ছবিটা দেখতে পাওয়া যায় সেই ছবিটা এইখানেরই ছবি দেখতে পাওয়া যায়। তো আমরা চলে গেছিলাম লাইট হাউসে, প্রায় 10 তলা ওপরে। সেখান থেকে পুরো রোজ আইল্যান্ডটাকে দেখতে পাওয়া যাচ্ছিল। এতটাই সুন্দর আমাদের ইন্ডিয়া, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ঘরে থেকে কখনোই বোঝা যায় না যে আমাদের ইন্ডিয়াটা কত সুন্দর। তখনকার দিনে ইংরেজরা এখানে সমুদ্রের জলকে মিঠা পানির জল করে খেত। এই বাড়িগুলোই ইংরেজদের তখনকার দিনের বাড়ি ছিল। তো প্রাকৃতিক দুর্যোগের ফলে এরকম হয়ে গেছে পরবর্তীকালে। তো আমরা নীলে গিয়ে স্কুবা ডাইভিং করেছিলাম প্রথমবার লাইফে। এই এক্সপিরিয়েন্সটা কোনো দিন ভোলার মতো নয়। সমুদ্রের নিচটা এতই সুন্দর, সেটা নিজের চোখে আমি দেখলাম আজকে, যে এতটাই সুন্দর। সেখানে কোরাল রয়েছে, জীবন্ত কোরাল, মাছ রয়েছে, তাদের রাজ্য দেখলাম মাছেদের। চলো, আন্দামান থেকে এবার আমাদের যাওয়ার পালা। পরের দিন পোর্ট ব্লেয়ার থেকে আমরা চলে এসেছিলাম কলকাতায়। ফ্লাইট থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কলকাতাটাকে। কীভাবে দেখতে দেখতে 7টা দিন চলে গেল বোঝাই গেল না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।